গিয়েছিলাম শিলচরে। শিলচর থেকে ফেরার পথে এখানে যে কিছু ক্যাশ টাকা উঠানোর ছিল, যেটা এই যে করিমগঞ্জ থেকে আর কি টাকাটা উঠিয়ে নিয়ে এখন আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো ওই যে গাড়ি রাখা, আর বাড়িতে গিয়ে বাকি কথা হবে আপনাদের সাথে। তো বাড়িতে ফিরে এসে জাস্ট দুপুরে খাবার দাবারটা সারলাম, তারপরে যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখুন এই যে আমাদের পেশেন্ট পেশেন্ট শুয়ে আছেন। আর এখানে ব্যাগপত্র রেডি করা হয়ে গেছে, আমাদের যা যা লাগার, মানে আমরা গুয়াহাটি যাব, গুয়াহাটি যাওয়ার জন্য আজকে সন্ধ্যার পরে যাব। এত পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছি, ভিডিও করাই হচ্ছে না। তো যাই হোক, তারপরেও ভাবলাম ছোট হলেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকালকেও ভিডিও দিতে পারি নাই, আর আজকে আমরা আর একটু পরে বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। তো ব্যাগপত্র রেডি, জাস্ট মাগরিবের নামাজ পড়ে আর কি বাড়ি থেকে বের হব। ভাবলাম আপনাদেরকে ছোট একটা আপডেট দেই। তো উনার ব্যাগপত্র রেডি হয়ে গেছে, আর শিলচরে 3 দিন দৌড়াদৌড়ি করলাম। তো শিলচরে আসলে ডেটের উপর ডেট দেওয়া হচ্ছে, তো যেটার জন্য আজকে যাওয়ার তারিখ ছিল আর যাইনি। আজকে যাওয়ার পরে ওরা বলেছিল আসলে আমাদের শিলচরের সিস্টেমটাই ওরকম, শুধু শুধু ওদের কাছে মানুষের জীবনের বা সময়ের কোনো দাম নেই। যত সময় বাড়বে মানুষের যে অসুস্থতাটাও হয়তো বাড়বে, সেটার দিকে ওদের মানে নজর থাকে না। তো যাই হোক, যেখানে যাব না সেখানকার আর প্রসঙ্গ নেই। ওরা ইমার্জেন্সি 2-3টা ওষুধ দিয়েছিল, সেগুলো চলতেছে। আর আগামীকালকে গুয়াহাটিতে আর কি আমার একজন ভাইয়া বলছেন ভালো কোন একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। তো যাই হোক, ওনার সাথে এখনো আর যোগাযোগ করা হয় নাই। উনি বলছেন নেম কেয়ার হসপিটালে একজন খুব ভালো ডাক্তার আছেন, আর অ্যাপোলোতে কিডনি স্পেশালিস্ট তো একজন ভালো ডাক্তার আছেন। তো আসলে অ্যাপোলোতে যে ডাক্তার, ওই ডাক্তারের আমি খুব ভালো রিভিউ পেয়েছি। আমাদের শিলচরের একজন ভাইয়া বলছেন উনার অসুস্থতাটা খুব আরিয়ানের বাবার থেকেও আরো মারাত্মক ছিল। এখন আলহামদুলিল্লাহ উনি ভালো, মোটামুটি সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছেন। তো যাই হোক, চেন্নাইয়ে যাব বলেছিলাম, যাব বলিনি, ভাবছিলাম যে আমি কতটুকু কি করতে পারি বা কতটা কি ব্যবস্থা করতে পারি সেই অনুযায়ী আমি ঠিক করব কোথায় যাব। তো শেষমেশ মোটামুটি দেখলাম যে গুয়াহাটিতে গিয়ে ডাক্তার দেখিয়ে যদি 2-4 দিন, 5 দিন, 7 দিন টাকা লাগে, জানি না কতটা কি লাগবে, কারণ ওখানে গিয়ে তো আবার ওরা টেস্ট দিবে, নতুন করে টেস্ট করবে সবকিছু। তো ওখানে যাওয়ার পরে আসলে কতদিন টাকা পড়বে না পড়বে সেটা নির্ভর করবে। তো আপাতত যাচ্ছি, দোয়া করবেন সবাই, গুয়াহাটিতে যাই, দেখা যাক কি হয়। তো অবশ্যই আমি ছোটখাটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আরিয়ানকেও সাথে নিয়ে যাচ্ছি, কারণ আরিয়ানকে বাড়িতে রাখার মতন, মানে আরিয়ানকে যদি আমি বাড়িতে রেখে যাই তাহলে আমার কলেজের অর্ধেকটা অংশ বাড়িতেই রয়ে যাবে। কারণ আমি ওকে বাড়িতে রেখে গিয়ে কোথাও সেফ মনে করি না, ও খুব বেশি চঞ্চল। আর চাইছিলাম ওর নানির কাছে রেখে দিতে, বাট ওখানেও একটা পুকুর আছে, ও খুব দৌড়াদৌড়ি করে পুকুরে চলে যায়, আমি ওকে ওখানেও একা রাখতে চাই না। তো মাও বয়স্ক মানুষ, বাবাকে নিয়ে ব্যস্ত থাকেন, কবে কোন সময় পুকুর দিকে চলে যাবে আসলে বোঝা যায় না, একটা মাত্র ছেলে, বুঝতে পারতেছেন। তো যাই হোক, ওকেও সাথে নিয়ে যাচ্ছি। আর দুবাইকে যদি বাড়িতে আর কি দেখা যাক দুবাইয়ের বিষয়টা। তো আমি তো আর একা হয়তো সামলাতে পারবো না, অনেক সময় ব্যাগ ট্যাগ বহন করতে হয়, তাছাড়া টুকটাক কিছু ভিডিও করতে হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভাবছিলাম ট্রেনে চলে যাব। তো আমার লন্ডনের একজন ভাইয়া বারবার বারণ করতেছেন, কারণ উনি আমাদের এখানকার পরিচিত, উনি আগে এখানেই থাকতেন। তো উনি বারবার বারণ করতেছেন যে যেহেতু হারিয়ানার বাবার অবস্থা এখন বেশি একটা ভালো না, উনি ঠিকঠাক ভাবে বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করতে পারতেছেন না। তো এখানে আবার গুয়াহাটি স্টেশনে গিয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে এদিকে উঠে এদিকে নেমে অনেকগুলো সিঁড়ি, তারপরে আরো অনেকটা জায়গা হেঁটে তারপরে গিয়ে এই রুম ওই রুম করে অনেকটা হাঁটাহাঁটি পড়ে যায়, মানে ঝামেলা হয়ে যায়। তারপরে বাড়ি থেকে আমি যেখানে হসপিটালে ডাক্তার দেখাবো আর আমরা যেখানে থাকবো সেখান থেকে তো নিশ্চয় একটা ডিস্টেন্স থাকবে। তো বারবার দৌড়াদৌড়ি গাড়ি নিয়ে খরচ মানে ঘুরে ফিরে সমান হয়ে যায় আমি দেখছি। তো ওই ভাইয়া
বারণ করতেছেন যে এভাবে যাওয়াটা ওনার জন্য সেফ না। আর সেই সাথে উনি উনার নিজের একটা গাড়ি আছে শিলচরে, তো ওই গাড়িটাও আর কি ড্রাইভার সহ আমাদেরকে দিতে চাচ্ছেন। মানে উনি তেল দিবেন, উনি ড্রাইভার, মানে উনার ড্রাইভার আছে, উনি ড্রাইভার দিয়ে গাড়ি দিবেন। তো যাই হোক, তারপরে এটাও বলছেন যে আমরা যদি আমাদের মধ্যে কোনো গাড়ি তাকে নিয়ে নিতে, উনি ওই গাড়িরও খরচ দিয়ে দিবেন। তো যাই হোক, আমরা আর খরচ টরচ ওনার কাছ থেকে নেব না, কারণ আমার বাগ্নের গাড়ি, ওই যে আমরা যে গাড়িতে সব সময় যাই, আমার বাগ্নে ও আসলে অনেক কিছু বুঝেও আমাদেরকে যদি কোনো হেল্প লাগে করতে পারবে। আর ওর গাড়িতে শুধু ও বলছে যে আমার গাড়িতে শুধু তেল ভরে দিও, গুয়াহাটিতে যেতে মনে হয় 5,000 টাকার তেল, মানে যেতে আসতে আর কি। তো তেলটা ওকে ভরে দিতে বলছে, আর ওকে কিছু দিতে বলে নাই। তারপরেও যাই হোক, যতদিন টাকা যায় ও নিজে থেকেই বলছে। আমার বাগ্নে তো রিলেটেড আমাদের। তো যাই হোক, ওর গাড়িতেই আমরা যাচ্ছি। এদিকে ট্রেনে যেতে গেলেও যে খরচটা পড়ে, আর গাড়ি নিয়ে যেতেও সেম মানে খরচ। তেল এখানে বর্তমানে ইমার্জেন্সি ট্রেনের টিকিটের অনেক দাম, যেহেতু সামার ভেকেশন এখন, আর ট্রেনের টিকিটেরও দাম অনেকটা বেড়ে গেছে, 1100-1200 টাকা স্লিপার ক্লাসে চলে গেছে। আর অনেকটা লম্বা রাস্তা, তো বসে বসেও যাওয়া যায় না। তো যাই হোক, আমার বাগনির গাড়িটা থাকা একদিক দিয়ে সুবিধাই হয়েছে। এখান থেকে বদরপুরে গিয়ে ট্রেন ধরতে হয়, বদরপুরে একটা গাড়ি নিয়ে যেতে 1500 টাকা লাগে, আবার ফিরে আসতে বদরপুর থেকে বাড়িতে আসতে 1500 টাকা লাগে। তারপরে বাকি রইল ট্রেন ভাড়া, তারপরে ওখানে গিয়ে আবার বারবার আমরা যে রুমে থাকবো ওই রুম থেকে আবার হসপিটালে যেতে। সব সময় তো সব জায়গায় সিটি বাস থাকে না, মেন রাস্তার দিকে সিটি বাস পাওয়া যায়। তো অটো ভাড়া করে নিয়ে যেতে হয়, ওখানকার অটো ভাড়া অনেক বেশি। তো আমি ঘুরে ফিরে দেখছি ওকে তেল খরচ দিয়ে যদি আরো 1-2 হাজার টাকা আমরা দেই, মানে ওর পকেট খরচ হিসাবে, তারপরেও ট্রেনে যতটুকু ভাড়া লাগবে আর ওর গাড়ি নিলে অতটুকু লাগবে। আর সেই সাথে আমাদের একজন মানুষও লাগবে সাথে, একজন জানাশোনা আর কি, ও অনেক কিছু জানে, অনেক হসপিটালে গেছে। তো ওকে আর কি সাথে নিচ্ছি, কারণ আমি তো মানে মহিলা মানুষ একদিক দিয়ে। আগে তো যতবার গেছি, আরিয়ানের বাবা ছিলেন, উনি সবকিছু কন্ট্রোল করতেন। আর এখন তো উনি পেশেন্ট, আমি অত কিছু পারবো না, আমার এতটুকু সাহসও নেই। তো যা যা ফর্মালিটিস যা যা লাগে ও করবে, ও আমাদের সাথে থাকবে, ও করবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়বো, যেতটুকু অ্যারেঞ্জ করতে পারছি। আপনারা অনেকে মোটামুটি আমাকে গুয়াহাটিতে গিয়ে চিকিৎসা করার মোটামুটি ব্যবস্থা হয়তো হয়ে যাবে, জানি না কতটা কি লাগবে, তবে মোটামুটি একটা সাহসের ভেতর চলে আসছে। আর কিডনির ট্রিটমেন্ট এর আগে এভাবে করাইনি কখনো, কারো জানাও নেই, এক্সপিরিয়েন্সও নেই। তো চেন্নাইয়ে যাওয়ার মতন ব্যবস্থা করতে পারি নাই, কারণ চেন্নাই এর থেকে অনেক বেশি খরচ লাগে, যেটা আমার পক্ষে সম্ভব হয় নাই। তাই শেষমেশ মানে যতটা টাকা আমি অ্যারেঞ্জ করতে পারছি, বা যারা যারা আমাকে হেল্প করছেন, যতটুকু যার যার সামর্থ্য অনুযায়ী যে হেল্পটা আমার কাছে আসছে, তো সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছি যে গুয়াহাটিতেই যাব। অ্যাপোলোতে গিয়ে 10 দিন লাগুক, 12 দিন লাগুক, 5 দিন 7 দিন, যতদিন লাগুক থেকে তারপরে ওখানে যতটা সম্ভব ট্রিটমেন্ট করে আসবো। আর ডায়ালিসিসের যদি আরো প্রয়োজন হয় ফিরে আসার পরে, তাহলে ওগুলো শিলচরেই করাবো। অথবা যদি একটু বেশি দিন পর পর হয়, মাসে 1-2 বার হলে, আরিয়ানের বাবার কন্ডিশন একটু ভালো হলে উনি ট্রেনে গিয়েও মানে ডায়ালিসিস করে আসতে পারবেন। তো আরো 1-2 জনের আপু আমাকে আরো কিছু টাকা দিবে বলছেন, তো তা এখনো আসে নাই। যাই হোক, ওনারাও দিয়ে দিলে আমার গুয়াহাটিতে গিয়ে ট্রিটমেন্টটা আর কি মোটামুটি একটা সাহসের ভেতর চলে আসছে। তো যাই হোক, আমি ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তারপরেও আমি আপনাদেরকে ছোট ছোট হলেও ভিডিও দিব, দিয়ে আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখন ব্যাগপত্র রেডি, মাগরিবের নামাজ পড়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। রাতে রাতে পুরো রাত জার্নি হবে। আগামীকাল 8-9টার দিকে আমরা গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবো, কারণ প্রাইভেট গাড়ি করে নিয়ে যেতেও গুয়াহাটিতে দেখা যায় এমনিতে তো গুগলে দেখায় 9-10 ঘন্টা, কিন্তু রাস্তায় জ্যাম ট্যাম থাকে, ওগুলো মানে সেরে সেরে যেতে আরো 10-11 ঘন্টা সময় লেগে যায়, 12 ঘন্টার মতন লেগে যায়। তো যাই হোক, এখন গড়ে যাই,
আপনাদেরকে বাকিটা দেখাই চলুন। তো এই যে জুবাইরের মা, আমার বোন, মেজ বোন। তো জুবাইরের মাকে আনছি, এনে বাড়িতে রেখে যাচ্ছি আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য। যেহেতু শিফা, রাহিলা, জুবাইর যদিও থাকতো, তারপরেও তো দুইটা বড় বড় মেয়েকে ওখানে বাড়িতে ওভাবে একা রেখে যাওয়া যেত না। তো জুবাইরের মাকে আনছি। পেরেশানি করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে আজকে আবার করিমগঞ্জে গিয়েছিলাম, গতকালকেও গিয়েছিলাম, গতকালকে গিয়ে কাজ হয় নাই, আজকে গিয়েছিলাম। ওয়েস্টার্ন ইউনিয়নের সামান্য কিছু টাকা ছিল, ওগুলো আনার জন্য একজন আপু দিয়েছিলেন। তো যাই হোক, পেরেশানিতে আমার চেহারার অবস্থা দেখতেই পাচ্ছেন, কি একটা অবস্থা হয়েছে, চোখ মুখ সবকিছু একেবারে শুকিয়ে গেছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আহ অনেকে দোয়া করতেছেন, দোয়া করবেন। আমি যাদের যাদের নাম্বার আছে আমার কাছে, আমাকে টাকা যে কয়েকজন 2-4 জন পাঠিয়েছেন, তাদের তো নাম্বার আমার কাছে আছে। আমি মানে আপনাদের সাথে ফোনে কথা বলবো ইনশাল্লাহ। আর সবাই বেশি করে একটু দোয়া করবেন, যাতে আসলে অসুখ কমানোর মালিক তো আল্লাহ, আল্লাহই সবকিছু, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তারপরেও উসিলাটা আমাদেরকে করতে হয়, তো সেই উসিলার জন্যই আর কি আজকে বাড়ি থেকে বের হব। তো যাওয়ার আগে একটা মুরুগ, মানে একটা কোনো জান আর কি কিছু সদকা করে দিয়ে যেতে চাচ্ছি। তো একটা মুরুগ দিব ওখানে একজনকে, মানে বাড়ি থেকে যাওয়ার আগেই ভাবছি। তো যাই হোক, সন্ধ্যার পরে যাব, প্রায় 7টা বেজে যাবে বাসা থেকে বের হতে হতে। আর রাতে তো রাস্তার দিকে নেট পাওয়া যায় না, আর ভিডিও করা যায় না, সরি ভিডিও শেয়ার করাও যায় না। তাই ভাবতেছি সন্ধ্যার দিকে বাড়ি থেকে ভিডিওটা শেয়ার করে তারপরে যাব। তো দোয়া করবেন, হয়তো বাড়ির মতন রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ পেশেন্টের কন্ডিশন, তারপরে হসপিটালে দৌড়াদৌড়ি, এইসবের মধ্যে দিয়ে হয়তো যাবে। রেগুলার শেয়ার করতে না পারলেও ছোট ছোট ভিডিও দিয়ে একদিন পর পর অন্তত আপনাদেরকে আমি আপডেটটা দিব। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যারা আমার এই খারাপ সময়ে সামান্য কিছু, বেশি কিছু, মানে যার যতটুকু সম্ভব হয়েছে সামর্থ্য অনুযায়ী দিয়েছেন, যেটা আমি কখনো ভুলবো না। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি সারা জীবনের জন্য। আর দোয়া করবেন, বিশেষ করে সবাই মিলে দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।